হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার অ্যাসপিরেন্টস, আমার তরফ থেকে এবং এই যে চ্যানেল রাইস এডু টার্গেট এসএসসি, রাইসের যে এসএসসি সংক্রান্ত যে চ্যানেল, সেই চ্যানেলের থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের এর আগে সিএইচএসএল হলো, ভেরি রিসেন্ট আমরা সিজিএল দেখলাম, আর আজকে থেকে আমরা যেটা শুরু করে দিচ্ছি সেটা হচ্ছে এমটিএস সংক্রান্ত ক্লাস। একটা জিনিস লক্ষ্য করা গেল যে ইউটিউবে এই ক্লাসগুলো নেওয়ার ফলে আমাদের স্টুডেন্ট যে ফিডব্যাক, সেই ফিডব্যাকে কিন্তু অনেক জানা গেল যে আমরা কিন্তু কমন এখান থেকে পড়ে কমন পাচ্ছি। খুব আনন্দ লাগে জানো তো, যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কমন আসলে, যেমন আমাদের মিসলেনিয়াসের মধ্যে কমন এসেছিলো, খুব আমার নিজের আনন্দ লেগেছিল। আর সেই রকমই সিএইচএসএল এবং সিজিএলের ক্ষেত্রে কমন এসছে, খুব আনন্দের ব্যাপার এবং খুব গর্বের ব্যাপার হয় যে তোমরা পারছো, তোমরা ক্র্যাক করছো। সিএইচএসএল টায়ার 2-তে আমাদের রাইস থেকে যে কতজন দিচ্ছে, তারা কিন্তু একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়েছে, নিশ্চিতভাবে তারা চান্স পাবেই, এটা আমি তোমাদের কাছে এখানে বলে যেতে পারি। তাহলে আজকে আর দেরি নয়, এমটিএস সংক্রান্ত, যেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু পাবে, এবং আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ধীরে ধীরে কিন্তু আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগুলোকে একদম রপ্ত করে ফেলবো, যার ফলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমাদের কোনো অসুবিধাই হবে না, ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। এবং সেখানে কোনো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসের কোনো জায়গা নেই, সেখানে কিন্তু ঝপাঝপ অ্যান্সার করাটাই হলো মূল বক্তব্য। কারণ কি, এমটিএস অলরেডি আমাদের ঘন্টা নাড়ছে এবং আমাদের সাকসেস পেতেই হবেই একদম শিওরভাবে। তাহলে চলো ফার্স্ট কোশ্চেন আমরা স্টার্ট করে দিই। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওয়াজ রিটেন বাই জিন জ্যাকুয়াস রুশো, জেরেমি বেন্থেম, ম্যাকিয়াভেলি, জেমস মিলি। সোশ্যাল কন্ট্রাক্ট বাংলায় কি বলে? সামাজিক চুক্তি। এই বইটার লেখক কে? কী হবে না, অবশ্যই রুশো। অ্যান্সার কি হচ্ছে? রুশো, রুশোর লেখা। রুশো কি বলেছিল? রুশো বলেছিল গো ব্যাক টু নেচার, প্রকৃতিতে ফিরে যাও। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এই কথা রুশোর খুব তাৎপর্যপূর্ণ। আর রুশোর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে কি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেন্ড। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কোনো দায়বদ্ধতা থাকে না, কিন্তু যত এগোয় দায়বদ্ধতা তার তত বেড়ে যায়। সেই ঘটনাটাকেই এখানে রুশো বলতে চেয়েছেন। তাহলে অ্যান্সারটা হয়ে গেল জিন জ্যাক রুশো। এবং রুশো সংক্রান্ত আর কি ইনফরমেশন দিতে পারে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম, মনে রাখবে কিন্তু ভালো করে। এবং এমটিএস এর আগেও এসছে, এবারও আসবার সম্ভাবনা কিন্তু প্রবল। নাম্বার 2 কোশ্চেন। Number 2 question, the 1982 Asian Games, officially known as the 9th Asian Games, was a multi-sport event had been organized in New Delhi, Bangkok, Jakarta, Seoul. আমি বাংলাটাই অ্যান্সার করব, বাংলাটাই দেখি কি বলেছে। যে আমরা তো জানি অ্যাকচুয়াল 1950 সাল এশিয়ান গেমসের প্রথম, কিন্তু 1950 সালে ভারত ব্যবস্থা করতে পারলো না, তাই কবে হলো? 1951 সালে হলো ফার্স্ট এশিয়ান গেমস। সেকেন্ড এশিয়ান গেমস কত না, সেকেন্ড এশিয়ান গেমস 1982, 1982 সাল। তাহলে অ্যান্সার কি হবে না, অ্যান্সার হচ্ছে নয়া দিল্লি। অবশ্যই এশিয়ান গেমস, এবং কততম সেটা দিয়েও বলতে পারে, বা ইয়ারটাও দিয়ে বলতে পারে, বা ইন্ডিয়াতে কতবার হয়েছে সেটাও দিতে পারে। 2 টাইমস হয়েছে এশিয়ান গেমস, 1951 এবং 1982। এটাও দিয়ে আমাদের প্রশ্ন বারবার করে কিন্তু আসতে পারে। তাহলে আমরা ইজিলি অ্যান্সার করে দিলাম কি না, নয়া দিল্লি, একদম। এ হয়ে গেল অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে আমরা যাব। মাধুরী দীক্ষিত ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত?
মাধুরী দীক্ষিত। একদম চোখ কান বুঝে আমরা 3-এর আগে ইংলিশ ভার্সনটা দেখিয়ে নিই, কেননা তোমরা অনেকে ইংলিশেও পরীক্ষা দিচ্ছ, কিন্তু বাংলাটাই আমার এক্ষেত্রে বেশি ফোকাস। তাহলে মাধুরী দীক্ষিত কী হবে না, মাধুরী দীক্ষিত একবারে যেটা আমরা অ্যান্সার করব সেটা হচ্ছে কি কত্থক। মাধুরী দীক্ষিত কত্থকের সঙ্গে যুক্ত। এবং তোমরা জানো যে কত্থক কথাকার এই নামে পরিচিত এবং ক্রিয়েটেড ফ্রম দ্য লখনৌ, ফ্রম ইউপি, এখান থেকে তৈরি করা হয়েছে। 3টে ঘরানার উপরে কত্থক ডান্স করা হয়, এটাও জানো। মহারাজ টাইটেল থাকলে কত্থক করতে হয়, কত্থক করতে গেলে তবলা লাগে, তাহলে মহারাজ ইকুয়াল টু তবলা, তাহলে মহারাজ টাইটেল থাকলে সে তবলা বাজাতে সে বাধ্য। এটা আমরা একদম ইজিলি বুঝতে পেরেছি। রানী কর্ণ বলো, সিতারা দেবী বলো, বিরজু মহারাজ বলো, বিরজু মহারাজের স্কুলটার নাম কলাশ্রম, এটা দিয়েও আমাদের একবার প্রশ্ন দিয়েছিল। তাহলে এই জায়গাগুলো কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো আমরা। রানী কর্ণ এবং সিতারা দেবীকে বলা হয় কুইন অফ কত্থক, তাই না? কথাকার, কথাকার মানে কি, যে কত্থকের যে কথাগুলো বলে একজন নাচে। তার কত্থক করতে গেলে কিন্তু তবলা অবশ্যই লাগবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর তো তোমরা জানো যে এটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে অন্যতম। এবং কে আছে, তাহলে ডেডিকেটেড টু দ্য কী হবে, গড কৃষ্ণ। তাহলে এই যে নামগুলো আমরা বললাম, সিতারা দেবী, বিরজু মহারাজ, এগুলো দিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন দিয়েছিল। আমরা যদি সত্যজিৎ রায়ের যে সিনেমাটা দেখি, যেটা মুন্সি প্রেমচাঁদের লেখা শতরঞ্জ কি খিলাড়ি, সেখানে কিন্তু বিরজু মহারাজ কোরিওগ্রাফার হিসাবে প্রথম এসেছিল। এবং আমাদের যদি আমরা জলসাঘর সিনেমাটা দেখি, সেই জলসাঘরে কিন্তু রোশন কুমারীকে দিয়ে সত্যজিৎ রায় কত্থক ডান্স করিয়েছিলেন, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রশ্নতে দিতেই পারে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হয়ে গেল কি না, অ্যান্সারটা যেটা আমরা নিলাম সেটা কিন্তু কত্থক হলো। আর কি ছিল পরে কোশ্চেন, হুড়োর বৃহৎ সংহিতা, হরিসেন, বরাহমিহির, তুলসীদাস, জয়দেব। তাহলে বৃহৎ সংহিতা কার লেখা? তা বৃহৎ সংহিতা যদি বলো, পঞ্চসিদ্ধান্তিকা যদি বলো, তাহলে কি হবে না, অবশ্যই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে লেখা এবং বরাহমিহিরের লেখা। হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথর্স থেকে আমাদের কিন্তু এমটিএসে প্রশ্ন আসবে, এসেছেও। তাহলে আর বরাহমিহির, তুলসীদাসের লাস্টে এস, রামচরিত মানসের লাস্টের লেটার এস, তাহলে আমরা এটা বলতেই পারি। আর জয়দেব, তা জয়দেব কি লিখেছিল, গীত গোবিন্দম। জয়দেবের আরেকটা বই আছে, সেটা হচ্ছে কি প্রসন্ন রাঘবন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যখন আরতি হয় না, তখন এই গীত গোবিন্দম গেয়ে গেয়ে আরতি হয়। আমাদের কোশ্চেনে বলে যে গীত গোবিন্দম কোন ভাষায় লেখা হয়েছিল, না গীত গোবিন্দম লেখা হয়েছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। এটা তো একদম ইজিলি অ্যাক্সেসেবল, করাই যায়। তাহলে আমাদের এখানকার বৃহৎ সংহিতা কি হলো না, বরাহমিহির হয়ে গেল আমাদের এখানকার অ্যান্সার। আরেকটা প্রশ্ন আমাদের ফেস করতে পারে যে তুলসী দাস এটা কার সময় তিনি ছিলেন, না অবশ্যই তুলসী দাস ছিলেন ডিউরিং আকবর। তাহলে পড়ে রইল কি না রামচরিত। তার রামচরিতের লেখককে সন্ধ্যাকর নন্দী। তোমরা জানো দিব্য এবং দিবক, তোমরা জানো কৈবর্ত মুভমেন্ট, রামপাল। তাহলে এই সময় আমাদের সন্ধ্যাকর নন্দী রচনা করলেন কি না রামচরিত। রামচরিত মানুষ আমাদের অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়। ভুল হয় একটা আমাদের ট্রিক্সের অভাবে, 2 নম্বর ভুল হয় আমাদের তাড়াহুড়ো বা পরীক্ষার সময় আমরা ঘাবড়ে যাই। সেই জন্য আমি ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম, লাস্টে এস থাকলে তুলসীদাস হবে, এস যেখানে নেই সেখানে হবে না তুলসীদাস, সেখানে হবে সন্ধ্যাকর নন্দী। তাহলে ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। 5 নম্বর কোশ্চেন বলেছে, হুইচ ইজ দ্য অনলি মেম্বার কান্ট্রি অফ দ্য আসিয়ান? পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মায়ানমার। আমরা যখন বলি আসিয়ান, আসিয়ান বলতে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই আসিয়ানে
যেটা 1967 তার ফাউন্ডেশন ইয়ার আসিয়ানের। যারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আসিয়ানের মেম্বার হয় ন্যাচারালি, কিন্তু সাউথ এশিয়া থেকেও কিন্তু রয়েছে কে না মায়ানমার রয়েছে। তাহলে এখানকার আমাদের অ্যান্সার কী হবে না অবশ্যই মায়ানমার। আমি তবুও আরেকবার সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। কীরকম হয় জানো, আমরা আসিয়ানের মধ্যে 5টা লেটার দেখতে পাই। আসিয়ানের মধ্যে 5 লেটার্স। কটা এ আছে? 2টো এ আছে, তাহলে 5 ইন্টু, তার মানে মোট আসিয়ানের মেম্বার কত? 10। আমরা যদি দেখি যে আসিয়ানের মেম্বার মনে রাখতে গেলে বিপিএল টিভি মিমিক্স, MIMCS মিমিক্স। আমি একটু বলে দিই, বি ফর হচ্ছে ব্রুনেই, পি ফর হচ্ছে ফিলিপিন্স, এল ফর হচ্ছে লাওস, টি ফর হচ্ছে থাইল্যান্ড, ভি ফর হচ্ছে ভিয়েতনাম, এবং মিমিক্স MIMCS, এম ফর মালয়েশিয়া, আই ফর ইন্দোনেশিয়া, এম ফর মায়ানমার, সি ফর কম্বোডিয়া, এস ফর সিঙ্গাপুর। তাহলে এই কথাটাকে যদি আমি মনে রাখতে পারি বিপিএল টিভি মিমিক্স, তাহলে আমি ইজিলি করতে পারবো যে আসিয়ানের কে মেম্বার নয়। ইন্ডিয়া পাচ্ছি না, কেননা ইন্ডিয়ার অবস্থান সাউথ এশিয়াতে, আর যে আসিয়ানের কান্ট্রিগুলো সাউথ ইস্ট এশিয়ায়, তাই আমাদের এখানকার অ্যান্সার কিন্তু ইন্ডিয়া হলো না, এবং অ্যান্সার হয়ে গেল কি না অবশ্যই না মায়ানমার। ভেরি গুড, খুব সুন্দর, তোমরা অ্যান্সার এরকম করে করবে। পাকিস্তান বলো, নেপাল বলো, আফগানিস্তান বলো, এরা কার না এরা হচ্ছে MBBS পেন। MBBS পেন মানে যন্ত্রণার ডাক্তার। তাহলে এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। তাহলে এখানে টোটাল কান্ট্রি আছে 8। তাহলে এরা হচ্ছে সবটাই কিসের মেম্বার না সার্কের মেম্বার। সার্কের মধ্যে 5টা লেটার, ডেতে 3টা লেটার, টোটাল মেম্বার্স 8, এবং ডেট ডি দিয়ে কোন মাস? ডিসেম্বর। তাহলে সার্কের ফাউন্ডেশন হয়েছিল 1985-র 8 ডিসেম্বরে। আমরা একদম অটোমেটিক্যালি এটা অ্যান্সার করতে পারবো, তাই না? পরে কোশ্চেন আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন। সিদ্ধাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ সিটি? কেন এই সিদ্ধাপং হলো আমাদের যে এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, এবং এই প্রশ্ন এসেছিল MTS-এ ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ আসে? সেটা দার্জিলিংয়ে। তাহলে এটা দিয়ে আমাদের প্রশ্ন দিতেই পারে যে এটা কোন ডিস্ট্রিক্ট? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিস্ট্রিক্ট, এবং অল ওভার মধ্যে ডিস্ট্রিক্ট একটাই, সেটা হচ্ছে কি দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু ন্যাশনাল মানে জুলজিক্যাল পার্ক দিয়ে যদি MTS-এ প্রশ্ন আসতে পারে, তাহলে সিদ্ধাপং দিয়ে কেন আসতে পারবে না? কোনো অস্বাভাবিক নয়, এসেছে, আবার আসবে, আমরা কমন পাবো। এটাই হলো দিনের শেষে একমাত্র মোটো, যে আমাকে চাকরিটা পেতে হবে, যার জন্য এই পরিশ্রম। তাহলে কি হবে না অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। রাম্মাম হাইড্রো ইলেকট্রিক বলো, সবই জলবিদ্যুৎ কেন্দ্র, অবশ্যই তিস্তার উপরে একদম। তাহলে ইজিলি করতে পারবে যে তিস্তা এখানে বেশি আছে, এবং তিস্তার যে ট্রিবিউটারিগুলো তার উপরে এগুলো অবস্থিত। তাহলে সিদ্ধাপং আমরা গেলাম। দ্য হেডকোয়ার্টার অফ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইজ ইন, কোথায়? বাংলাটা করবো আগে। কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আচ্ছা, আমাদের স্বাধীন রাজ্য কি করব না কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? স্বাধীন রাজ্যগুলো আমাদের বলেছে নিউ ইয়র্ক, দ্য কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, নিউ ইয়র্ক, বাকু, ভিয়েনা, ব্রাসেলস। কী হবে? CIS-এর হেডকোয়ার্টার কোথায়? CIS-এর হেডকোয়ার্টার কোথায়? আমরা একটুখানি এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। নিউ ইয়র্ক, বাকু, ভিয়েনা, ব্রাসেলস। আমরা যদি নিউ ইয়র্ক করি তাহলে কি হবে না নিউ ইয়র্ক করলে হচ্ছে UNDP, এটা আমরা করতে পারবো। UNDP করতে পারবো, UN ওমেন করতে পারবো,
এদের হেডকোয়ার্টার আমরা এখানে করতে পারবো। অ্যাকচুয়াল সিআইএস এর হেডকোয়ার্টার হচ্ছে মিন্স্ক, বেলারুশ, MINSK, মিন্স্ক, বেলারুশ। এখানে রয়েছে বাঁকু। বাঁকু হবে না এখানে। বাঁকুতে একটা জিনিস ভালো হয়েছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখিয়ে দিচ্ছি। কোপ, কনফারেন্স অফ পার্টিস 29, আজারবাইজানের রাজধানী বাঁকুতে হয়েছে। ভিয়েনাতে কে আছে? IAEA আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে। আর কে আছে? ওপেক রয়েছে। এটা কোথায়? না, ভিয়েনাতে রয়েছে। ব্রাসেলসে কে রয়েছে? না, ব্রাসেলসে রয়েছে EU, ইউরোপিয়ান ইউনিয়ন। আর কে রয়েছে? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর কে রয়েছে? না, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। আর কে রয়েছে? ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। আর কে রয়েছে বলো? না, ব্রাসেলসে রয়েছে বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন, BENELUX, ইকোনমিক ইউনিয়ন, ইকোনমিক ইউনিয়ন। এরা রয়েছে হচ্ছে কোথায়? না, ব্রাসেলস, বেলজিয়াম। তাহলে এখানটা একটু কারেকশন করবে, মিন্স্ক, বেলারুশ। এবং সিআইএস এর আই আছে। আই মানে না 9 তার প্লেস ভ্যালু, তাই সিআইএস এর মেম্বার কত? না 9। তৈরি হয়েছিল কবে? না, তৈরি হয়েছিল 1991। যখন কি হয়েছিল? যখন USSR ভেঙে গেছিল তখন। আর USSR তৈরি হলো কত? 1922। এটা দিয়েও আমাদের প্রশ্ন করে দিতে পারে। আর এদের সঙ্গে কিন্তু CHOGM আলাদা, কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং আলাদা। তারা কি না, আমরাও CHOGM এর মেম্বার, তাদের হেডকোয়ার্টার লন্ডন, UK, তাদের টোটাল মেম্বার্স 56। আমরা এটা ইজিলি বলতে পারবো। তাহলে এখানকার আমাদের যেটা আমরা অ্যান্সার হিসাবে আমরা পেয়ে যাই। চলো তাহলে স্বাধীন রাজ্যগুলোর মধ্যে হলো, হু হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ দ্য প্রফেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম? অরবিন্দ ঘোষ, CR দাস, রাজা রামমোহন রায়, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে কি হবে? প্রফেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তাহলে বা ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়া বা ফার্স্ট ম্যান অফ দ্য মডার্ন ইন্ডিয়া, ফার্স্ট ম্যান অফ দ্য মডার্ন ইন্ডিয়া। তাহলে আমরা কি করব? না, অবশ্যই করব রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কি না, রাজা রামমোহন রায় ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু UK, ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু UK, রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় আমরা যদি দেখি যে 1830-তে মুঘল কিং সেকেন্ড আকবর তাকে রাজা উপাধি দিচ্ছে। 1832 তিনি কোথায় যাত্রা করছেন? না, ব্রিস্টলে। মারা যাচ্ছেন কোথায়? 1833-তে ইংল্যান্ডে। এবং সেই জন্যই তাকে রাজা উপাধি দিচ্ছে। তাকে ভারত প্রতীকও বলা হয়েছিল। জওহরলাল নেহরু তাকে ভারত প্রতীক বলে উল্লেখ করছেন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার তাহলে কী হবে? যে ভারতের জাতীয়তাবাদের নবী হিসাবে কাকে বিবেচনা করা হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। এবং গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলেকে আমরা কি বলতে পারি? মহামতি। অ্যাকচুয়াল আমরা যদি দেখি, এই গোপাল কৃষ্ণ গোখলে CF অ্যান্ড্রুজের মাধ্যমে মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসবার অনুরোধ জানান। এবং মহাত্মা গান্ধী কত সালে তোমরা জানো? 1914 এবং 1915 তিনি চলে আসেন কোথায়? না, ইন্ডিয়াতে পাকাপাকিভাবে সাউথ আফ্রিকা থেকে চলে আসেন। এবং 1916 সবরমতী আশ্রম, 1917 চম্পারণ, ইন্ডিয়ার মধ্যে প্রথম অহিংস সত্যাগ্রহ সেটা শুরু হয়। নেম দ্য ফেমাস রুলার হু অ্যাজিউমড দ্য টাইটেল শকারি ওয়াজ অ্যামং দিস। কেন? তিনি শকদের দমন করেছিলেন, তাই আমরা তাকে কি বলতে পারি? না, তাকে আমরা বলতে পারি শকারি, শকদের দমন করছেন। রাজা রুদ্রদমনকে তিনি পরাজিত করছেন। কে হতে পারে? না, অবশ্যই চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত টু। আর চন্দ্রগুপ্ত ওয়ানকে আমরা কি বলতে পারি? না, চন্দ্রগুপ্ত ওয়ানকে আমরা বলতে পারি মহারাজা ধীরাজ।
চন্দ্রগুপ্ত ওয়ানকে মহারাজা ধীরাজ বলা যায়, হেমন্ত সেনকে মহারাজা ধীরাজ বলা যায়, সমুদ্রগুপ্ত তার মা ছিল চন্দ্রগুপ্ত ফার্স্টের ওয়াইফ কুমার দেবী, লিচ্ছবি রাজবংশের কন্যা, তাহলে লিচ্ছবি দৌহিত্র বলা যায়। মামা বাড়ির দিক থেকে লিচ্ছবি রাজবংশের নাতি, তাই লিচ্ছবি দৌহিত্র আমরা বললাম। আর আমরা কি বলতে পারবো? আর আমরা বলতে পারবো কি না, অবশ্যই যেটা বলা যাবে যে লিচ্ছবি দৌহিত্র ছাড়া আর কি বলা যায়, যে সর্ব রাজচ্ছেত্রা, আর বলা যায় কি পরক্রমাঙ্ক, আর কি বলা যায় পরক্রমাঙ্ক ছাড়া আরেকটা বলা যায় যে তিনি ছিলেন কি না বিনা বাঁধনরত অবস্থায় মুদ্রায় দেখা গেছে কবিরাজ, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কে বলেছিলেন তাকে? না ভিনসেন্ট স্মিথ তাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছিলেন। তাহলে আমাদের কি হবে অ্যান্সার? না আমাদের অ্যান্সার যেটা আমরা করব সেটা হচ্ছে কি সকারি, চন্দ্রগুপ্ত টু, আর বাদবাকিগুলো আমাদের কিন্তু অপশনটা আমরা অ্যানালিসিস করলাম। পরে কোশ্চেনে আমরা যাব, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য ফেমাস কাম্বালা ফেস্টিভ্যাল অর্গানাইজড? কাম্বালা এই উৎসবটা ভারতের কোন রাজ্যে হয়? তোমরা জালিকাট্টু দেখেছো, তোমরা নিয়ম শিখেছো, টি আর লাস্টে ইউ থাকলে কি করতে হয়? তামিলনাড়ু করতে হয়। যেমন পুথান্ডু টি আছে লাস্টে ইউ আছে, দ্যাট উইল বি দ্য তামিলনাড়ু। তাই যে জালিকাট্টু টি আর লাস্টে ইউ রয়েছে, তাহলে যেটা যেমন তামিলনাড়ু বললাম আমরা, তেমনি এখানে বলেছে কাম্বালা। তাহলে আমরা যদি দেখি যে কাম্বালার এখানে যদি আমরা ইংলিশটাতে উত্তরটা দিই তাহলে কি হবে দেখা যাক। তাহলে দেখো কে এ আছে, লাস্ট লেটার এ আছে, তাহলে এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোর সঙ্গে কার মিল পাচ্ছি? না অ্যান্সার মিল পাচ্ছি হচ্ছে কর্ণাটকা। তাহলে কাম্বালা কি হবে? কোন রাজ্যের ফেস্টিভ্যাল? অবশ্যই এটা হচ্ছে কর্ণাটকের ফেস্টিভ্যাল। এবং কি না বাফেলোর ওপরে উঠে বাফেলোকে বিভিন্নভাবে কিন্তু অত্যাচার, তাকে কাদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, তার ঘাড়ের ওপরে উঠে বসা, এটা ওয়ান টাইপ অফ অ্যানিমেলদের ওপরে কিন্তু মানে অত্যাচার করা। একসময় ভারত সরকার এগুলোকে ব্যান করে দিয়েছিল, সে কাম্বালা বলো জালিকাট্টুকে বলো, কিন্তু তামিলনাড়ু এবং কর্ণাটকার লোকদের জোরে সেগুলো কিন্তু আবার পুনরায় রিইনস্টেট হয়। তাহলে এখানকার অ্যান্সার কি হয়ে গেল? না অবশ্যই কাম্বালা, অ্যান্সার কর্ণাটকা। মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 30 জানুয়ারি, সালটা কত সাল? একদম ইজি কোশ্চেন। না মহাত্মা গান্ধী ভারত স্বাধীন হলো 1947, এই যে বলা হয় বিড়লা ভবন বর্তমানে গান্ধী সদন বলা হয়, তাহলে 1948-এর 30 জানুয়ারি, তাহলে সালটা কি হবে? না সালটা হচ্ছে 1948 সাল। 1948-এর 48 সালে 30শে জানুয়ারি তিনি কি হন? না অ্যাসাসিনেটেড হন। কার দ্বারা অ্যাসাসিনেটেড হন এ ঘটনা তোমরা সবাই জানো, নাথুরাম গডসে। লাস্টে মরবার আগে লাস্ট একটা ওয়ার্ড বলে গেছিলেন, যে কি ওয়ার্ড? না অবশ্যই তিনি বলেছিলেন যে হে রাম, হে রাম। অবশ্যই কেন বললাম সেটা আমি আসছি। পরবর্তীকালে এটাকে বলা হলো মার্টিয়ার্স ডে, শহীদ দিবস, 30 জানুয়ারি। মোদী সরকার আসবার পর 2015 সালে শহীদ দিবস কবে হলো? না 23 মার্চ। কেন? ভগৎ সিং, সুখদেব, রাজগুরু হ্যাং টু ডেথ, হ্যাং টু ডেথ। কেন? তাদেরকে ফাঁসি দেওয়া হলো। কোথায় ফাঁসি দেওয়া হলো? লাহোর সেন্ট্রাল জেলে তাদেরকে ফাঁসি দেওয়া হলো। তাই 30 জানুয়ারি যেমন হবে 23 মার্চও হবে। আবার একটুখানি বলে দিই যে দুটোই যদি অপশনে থাকে, বোধ যদি থাকে বোধ করবে, আর যদি বোধ যদি না থাকে তাহলে কি করবে অ্যান্সার? না বোধ না থাকলে কিন্তু 30শে জানুয়ারি অ্যান্সার করবে, 23 মার্চ নেবে না। আর যদি সিঙ্গেল অপশন থাকে তো সিঙ্গেল করবে, নট এ প্রবলেম। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার 1948, মহাত্মা গান্ধীর মৃত্যুবর্ষ। The India-Bangladesh border is guarded on the side by কে? ভারতের সাইডে কে আর বাংলাদেশের সাইডে কে? বর্ডার গার্ডস বাংলাদেশ।
বর্ডার গার্ডস বাংলাদেশ, দ্য ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। তাহলে এখানে কী হবে অ্যান্সার আমাদের? না, অবশ্যই অ্যান্সার হবে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। আমরা জানি যে ভারতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স রয়েছে। সেন্ট্রাল শব্দটার মধ্যে কটা লেটার? না, সেন্ট্রাল শব্দটার মধ্যে CENTRAL সেন্ট্রাল, তার মানে 7। তাহলে আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স কটা আছে? 7। সবচেয়ে বড় কোনটা? সিআরপিএফ। আলফাবেটিক অর্ডারে সাজালে কোনটা আসে প্রথমে? আসাম রাইফেলস। আসাম রাইফেলস কোথায় পাহারা দেয়? না, আসাম রাইফেলস ইন্দো মায়ানমার বর্ডারে পাহারা দেয়। ইন্দো মায়ানমার বর্ডারে পাহারা দেয়। ইন্ডিয়া তিবেত বর্ডারে আইটিবিপি পাহারা দেয়। এসএসবি পাহারা দেয় ইন্ডিয়া নেপাল বর্ডারে। বিএসএফ পাহারা দেয় ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না বর্ডারে। ঠিক আছে, সরি, ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে বিএসএফ পাহারা দেয়। আবার ইন্দো চায়না বর্ডারে দেবে আইটিবিপি পাহারা দেবে। হ্যাঁ, এটাই তো নিয়ম। আর লাস্ট হচ্ছে এনএসজি। এন আছে মানে নিউ, তাহলে লাস্ট ফর্ম সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স কী হচ্ছে? এনএসজি। তোমরা জানো যে বিএসএফের বর্তমানে ডিজি কে? না, দলজিৎ সিং চৌধুরী। দলজিৎ সিং চৌধুরী। আর একটা প্রশ্ন, যে সবচেয়ে বড় র্যাডক্লিফ লাইন রয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে কার? না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে লংগেস্ট র্যাডক্লিফ লাইন শুধুমাত্র ইন্দো পাক বর্ডারকে বলে না, ইন্দো পাক বর্ডার ছাড়াও ইন্দো বাংলাদেশ বর্ডারকেও আমরা র্যাডক্লিফ লাইন বলে থাকি। তাই দুটো জায়গাতেই আমাদের কে পাহারা দিচ্ছে? অবশ্যই বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর ওইদিকে রয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবি। তাহলে এটা তো একদম স্বচ্ছ। এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং বর্তমানে তার ডামাডোল পরিস্থিতি। অন্তর্বর্তী প্রশাসক কে? না, আমাদের মোহাম্মদ ইউনিস। 2006 নোবেল পিস অ্যাওয়ার্ড। একজন অর্থনীতির ব্যক্তি হয়, সে পিসে নোবেল পেয়ে গেছে। আজকে সেন্ট মার্টিন দ্বীপটা দিল না বলে আজকে শেখ হাসিনাকে পদচ্যুত করে ভারতে তিনি চলে আসতে বাধ্য হলেন। বর্তমানে তিনি নিউ দিল্লিতে রয়েছেন। তাহলে দ্য রাফায়েল ডিল রিলেটস টু দ্য অ্যাকুইজিশন অফ। ভারত তো রাফায়েল কটা কিনেছে? 36। ভারতের দুটো, আম্বালা এয়ারবেস আর আমাদের হাসিমারা এয়ারবেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে তোমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। সেখানে রয়েছে এই দুটো স্কোয়াড্রন রাফায়েলের। 18টা করে এই রাফায়েলের স্কোয়াড্রন হয়। মানে এমনি যদি এয়ারক্রাফটে তুমি স্কোয়াড্রন দেখো, সেক্ষেত্রেও 18টা করে হয়। এবং এই রাফায়েল কার থেকে আনা হয়েছিলাম? রাফায়েল চুক্তি দাসল্ট রাফায়েল কারা? বর্তমানে দাসল্ট রাফায়েল ইন্ডিয়াতে তাদের ফ্যাক্টরি খুলছে, পুরো 100% তার টেকনোলজি কনভার্ট করছে টু দ্য ইন্ডিয়াকে দিচ্ছে, হ্যান্ড ওভার করছে। এবং আমাদের আইএনএস বিক্রান্ত, যেটা ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াসলি এয়ারক্রাফট কেরিয়ার, তার জন্য আমরা 26টা আরও এক্সট্রা রাফায়েল এম অর্থাৎ রাফায়েল মেরিন, যারা জাহাজের উপরে ল্যান্ডিং করতে পারবে, এয়ারক্রাফট কেরিয়ারের উপরে ল্যান্ডিং করতে পারবে, এয়ারক্রাফট থেকে উপরে উঠে যারা বোম্বিং করতে পারবে, তাদের জন্য কেনা হচ্ছে। অলরেডি ইন্ডিয়াকে ফ্রান্স সরকার কী দিচ্ছে? না, জলের তলায় ড্রোন এবং অ্যাটাক করতে পারবে জাহাজের উপরে এই ড্রোন। এছাড়া কি দিচ্ছে? না, নিউক্লিয়ার সাবমেরিন প্রোভাইড করছে। তাহলে এই যে ফ্রান্সের এর ফলে যে একদম ফাইনাল স্টেজে রয়েছে যে এই রাফায়েল মেরিনের পাওয়ার ক্ষেত্রে, অলরেডি অজিত দোভাল তিনি ফ্রান্স সফর করেছেন। ইমানুয়েল ম্যাক্রন তিনি আমাদের 2024 সালে 26শে জানুয়ারি চিফ গেস্ট ছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট। তাহলে এখানে আমরা ইজিলি অ্যান্সার করতে পারলাম কি হলো? না, অবশ্যই ফ্রান্স। এবং এটা কি? না, ফাইটার প্লেন। এবং কিন্তু এটা 4.5 জেনারেশন, 5th জেনারেশনের এয়ারক্রাফট কিন্তু নয়, 4.5 জেনারেশন। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনে আমরা যাব। 2016 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন। তাহলে কি হবে? এখানটাও একটুখানি আমাদের কারেকশন করতে হবে। না, 2016 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে আমাদের হয়েছিল। আমাদের প্যারিসে কত সাল? না, বা টোকিও যদি আমরা ধরি, তার টোকিও যদি আমরা ধরি সেটা হচ্ছে 2021, প্যারিস হচ্ছে 2024, লস অ্যাঞ্জেলস হচ্ছে 2028,
ব্রিসবেন 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 হচ্ছে তোমার 2032, আর প্রপোজড ইন্ডিয়া হচ্ছে 2036, ঠিক আছে, 2036 এটা আমরা বলতে পারি। এবং লস অ্যাঞ্জেলস এই সামার অলিম্পিক থেকে কি হলো না, ঢুকবে কে না, দুটো স্পোর্টস, মানে ক্রিকেট ঢুকছে, একটা স্পোর্টস ঢুকছে, তার সঙ্গে দুটো ডিসিপ্লিন ঢুকছে না, T20 ফরম্যাটে মেন্স ক্রিকেট এবং ওমেন্স ক্রিকেটটা ঢুকে গেল। তাহলে এই জায়গাটাতে আমরা লস অ্যাঞ্জেলস ইজিলি অ্যান্সার করে দিতে পারবো। The UN Human Rights Commission has its headquarter in Geneva, Washington, Paris, London. তাহলে কি হবে, আমরা একটা শিখেছি যে কোনো অর্গানাইজেশনের মধ্যে যদি হিউম্যান রাইটস বা কি না রিফিউজি বা রেড ক্রস যদি পাই, তাহলে তার হেডকোয়ার্টার কী করতে হয় না, অবশ্যই জেনেভা, সুইজারল্যান্ড করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি UN হিউম্যান রাইটস কমিশন, তাহলে UN হিউম্যান রাইটস আছে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে না, আমার অ্যান্সার হয়ে যাবে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড হবে এখানে আমার অ্যান্সার। কেন না, আমরা যদি আরেকটা দেখি যে তোমার IM কমন ইন লন্ডন, আই মানে IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, কমন CHOGM, তাদের হেডকোয়ার্টার লন্ডন। আরেকটা হচ্ছে কি IM কমন, ঠিক আছে, M দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হয়, I মানে IMO, M মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন মানে CHOGM। এই যে IM অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় হিউম্যান রাইটসের অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার কিন্তু লন্ডন। আর এখানে যদি আমরা দেখি হিউম্যান রাইটস শব্দটা পাই, তাহলে তার হেডকোয়ার্টার কোথায় না, তাহলে তার হেডকোয়ার্টার হয় জেনেভা, সুইজারল্যান্ড। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, জেনেভা, সুইজারল্যান্ড। ওয়াশিংটনে গেলে আমরা ওয়ার্ল্ড ব্যাংককে দেখতে পাই, IMFকে দেখতে পাই, আমরা প্যারিসে গেলে কি দেখতে পাই, ইউনেস্কোকে দেখতে পাই, আর্গাকে দেখতে পাই, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে দেখতে পাই, তাই না। প্যারিসে যদি যাই OICDকে দেখতে পাই, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা দেখতে পাই। আবার আমাদের যদি দেখা যায় যে লন্ডন গেলে আমি তো বলেই দিলাম যে IMO, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর CHOGM, মানে যেটা ব্রিটিশ কমনওয়েলথ, যেখানে আমরা মেম্বার্স, কেননা আমরা কোনো না কোনো সময় ব্রিটিশ প্রভুদের অধীনে ছিলাম। তাহলে অ্যান্সার কী হয়ে গেল না, অ্যান্সার হয়ে গেল লন্ডন। তার মানে এখানকার মানে CHOGM অরিজিনাল অ্যান্সার যেটা হলো সেটা হলো জেনেভা, সুইজারল্যান্ড। হাউ মেনি মেম্বার্স কান্ট্রি অফ দ্য CIS কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস? অত চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা আই পেয়েছি, আইয়ের ভ্যালু কত পেয়েছি, আইয়ের ভ্যালু 9 পেয়েছি, 9, আইয়ের ভ্যালু আমি পেয়েছি 9। তাহলে কমনওয়েলথের কত না 9, CIS এর মেম্বার হচ্ছে 9। দেখো আমি এখানে 9টা দেশের ফ্ল্যাগ দিয়েই আমি বলে দিয়েছি। যারা 1991-তে USSR থেকে ভেঙে এই নতুন দেশগুলো তৈরি হয়েছিল, তারাই কমনওয়েলথের মেম্বার, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের মেম্বার, ঠিক আছে, CIS এর মেম্বার। তাহলে আমরা ইজিলি এটাকে বলে দিতে পারি। আদিনা মস্ক লোকেটেড ইন দ্য স্টেট, আদিনা মস্ক, তাহলে আমাদের আদিনা মস্ক কোন রাজ্যে রয়েছে না, পান্ডুয়া মালদা বলে একটা জায়গা রয়েছে, সেখানে কি আছে না আদিনা মস্ক। তাহলে কে তৈরি করছে আদিনা মস্ক না, আদিনা মস্ক তৈরি করছে সিকান্দার শাহ, পান্ডুয়া মালদা। তা পান্ডুয়া মালদা তাহলে ভারতের কোন রাজ্যে অবস্থিত হতে পারে না, অবশ্যই রাজ্যটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু MTS এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে MTS এর এটা কোশ্চেন যে আদিনা মস্ক কোথায় না, আদিনা মস্ক হচ্ছে মালদা পান্ডুয়াতে অবস্থিত, এবং সিকান্দার শাহ এটাকে তৈরি করেছিল এই আদিনা মস্ককে। তাহলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারলাম, এবং বাংলাটাতেও দেখলে আমরা দেখে নিলাম যে অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ।
18 নম্বর কোশ্চেনে আমরা যাব। হুইচ পার্সন হ্যাজ বিন কল্ড অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট? দিনকার বলবান দেওধর, কোট্টাই কানাকিলিয়া নাইডু, সিকে নাইডু, যেখানে বলি সিকে নাইডু ফার্স্ট ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। সিকে নাইডু ট্রফি রয়েছে, সিকে নাইডুর মধ্যে সি আছে, কে আছে, তাহলে তো চেস হবে না, তাহলে কী হবে? ক্রিকেট টুর্নামেন্ট। তা সিকে নাইডু ক্রিকেটের সঙ্গে যুক্ত। মোহাম্মদ ইফতিকার আলী খান পাতৌদি, আমরা পাতৌদি ট্রফি বলি, যে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ ইন ইংল্যান্ড, ঠিক আছে, ইফতিকার আলী খান পাতৌদি মানে যার নাম অনুযায়ী, মানে যেটা হচ্ছে আমাদের সৈফ আলী খানের ঠাকুর দাদা, মনসুর আলী খানের বাবা, ইন্ডিয়া ইংল্যান্ড দুটো দেশের ওই টেস্ট ক্রিকেট খেলেছিলেন, তাই ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ ইন ইংল্যান্ড তাকে বলা হয় কি? পাতৌদি ট্রফি। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া ইংল্যান্ডকে অ্যান্থনি ডে মেলো ট্রফি বলা হয়ে থাকে। এটা বিসিসিআই কিন্তু মানে না পাতৌদি ট্রফি। তাহলে এখানে আমাদের কি হবে? অবশ্যই ভারতীয় ক্রিকেটের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কিন্তু ডিভি দেওধর। তাই ডিভি দেওধর, দেওধর ট্রফি আছে, দেওধরের মধ্যে ডি আছে, তাহলে এটা কি টুর্নামেন্ট? না, এটা হলো ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ইজিলি আমরা এখানে বলে দিতে পারবো এটা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট। সিকে নাইডু ফার্স্ট ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেটা তোমার টেস্ট বা ওভারঅল ফার্স্ট, এবং অজিত ওয়াদেকার তিনি হলেন ওয়ানডের ফার্স্ট ক্যাপ্টেন। আমাদের বীরেন্দ্র সেহওয়াগ ফার্স্ট ক্যাপ্টেন অফ দ্য টি-20 টুর্নামেন্ট। এটা তো একদম বলাই যেতে পারে, তাই না? আর রঞ্জি ট্রফি রঞ্জিত সিংজির নাম অনুযায়ী ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট 1934-35 এটা সূচনা হয়। তাহলে এগুলো তো আমি তোমাদের বিভিন্ন ক্লাসে এর আগেও বলেছিলাম। এমডিএসের জন্য একবার করে খালি রাউন্ড লিগ তোমাদেরকে ঝালাই করে দিচ্ছি। পরে কোশ্চেন, ফেমাস ডান্সিং কালচারাল একাডেমি ইনস্টিটিউট কলাক্ষেত্র ফাউন্ডেশন ওয়াজ সেট আপ বাই দ্য হুইচ ফেমাস ক্লাসিক্যাল ডান্স? রুক্মিণী দেবী আরুন্ডালে, বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র, ডোনা গাঙ্গুলি। তাহলে আমি যদি এখানে দেখি যে বিরজু মহারাজ তিনি হবেন কত্থক, বিরজু মহারাজ হচ্ছে কত্থক, কেলুচরণ মহাপাত্র তিনি কে হবে? ওডিসি, ওডিসি। আর ডোনা গাঙ্গুলি ডিভর ডান্স ওপর ওডিসি, তাহলে একই সেম ওডিসি। তাহলে পড়ে রইল কে? রুক্মিণী দেবী আরুন্ডালে। তাহলে রুক্মিণী দেবী আরুন্ডালে কী হবে? না, অবশ্যই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তার ইনস্টিটিউটের নাম কলাক্ষেত্র ফাউন্ডেশন। বিরজু মহারাজের স্কুলটার নাম কি? না কলাশ্রম। আচ্ছা, কেলুচরণ মহাপাত্রের সৃজন, ডোনা গাঙ্গুলি দীক্ষা মঞ্জুরি বা দীক্ষণ মঞ্জুরি, এই নামে তাদের স্কুলগুলো আসে। এটা দিয়েও আমাদের প্রশ্ন দেয় এমডিএসে। তুমি মনে রাখবে বেশি কোশ্চেন বেসড অন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এসএসসি নিয়মিত তাই আর্ট অ্যান্ড কালচারের উপরে ভালো করে জোর দিলে তোমার কাছে একদম ইজিভাবে সেটা চলে আসে। কথাকলি is classical dance originated from the which Indian state? কথা মানে কি জানো? স্টোরি। কলি মানে কি জানো? প্লে। তাহলে কথাকলি ভারতের কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? না, কথাকলি তাহলে ভারতের কেরালা রাজ্যের ক্লাসিক্যাল ডান্স। এবং কথাকলিতে আমরা দুজন মহিলাকে পাই, একটা হচ্ছে রাগিনী দেবী, আরেকটা হচ্ছে কে? মৃণালিনী সারাভাই। এছাড়া কথাকলি সম্পূর্ণরূপে কি না মেল ব্যাস্টন, তার মানে কেবলমাত্র ছেলেরাই নাচতে পারে, কথাগুলি মেয়েরা নাচতে পারে না। এবং কথাগুলির ফার্স্ট লেটার কে আছে? কত্থকের ফার্স্ট লেটার কে আছে? তাহলে ডেডিকেটেড টু দ্য কী হবে? গড কৃষ্ণ। তাহলে কথা অবশ্যই এখানকার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি না কেরালা হচ্ছে মোহিনীআট্টম। এটাও হচ্ছে কেরালার আমাদের ক্লাসিক্যাল ডান্স। ওমেন বেস্ট, মানে পুরো ওমেন ডমিনেটেড, এখানে ছেলেদের কোনো গুরুত্ব নেই। এবং ওমেন, এবং এখানে ডেডিকেটেড টু দ্য বিষ্ণু, কেন মোহিনী হচ্ছে বিষ্ণুর একমাত্র নারী অবতার, একমাত্র নারী অবতার। তাহলে মোহিনীআট্টম ডেডিকেটেড টু দ্য গড বিষ্ণু। তাহলে আমরা কেরালাতে পেলাম, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি পাবো, আসামে সাত্রিয়া পাবো, তামিলনাড়ুতে কী পাবো? ভারতনাট্যম পাবো। ভারতনাট্যমের মধ্যে টি আছে, লাস্টে এম আছে, তাহলে অ্যান্সার তো অবশ্যই তামিলনাড়ু হতে বাধ্য, তাই না? তাহলে তামিলনাড়ু। Sundarban has been declared as a Ramsar site
in the year 1973 টাইগার রিজার্ভ, 1973 টাইগার রিজার্ভ, 1989 1989 কি না 1989 হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আমি বরং একটু লিখি টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভ বর্তমানে কতগুলো বাঘ আছে না 100টা বাঘ আছে। আউট অফ কতগুলো বাঘের মধ্যে আছে 3167, 3167টা বাঘের মধ্যে 100টা বাঘ আমাদের সুন্দরবনে আছে। 1989 সেটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ। 2001 2001 কি না ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। 2019 এটা হচ্ছে 30 জানুয়ারি 2019 এটা হচ্ছে রামসার সাইটের ইয়ার। এবং তুমি দেখবে যে সুন্দরবনের মধ্যে বি আছে, আর আছে, এস আছে, তার মানে ইন্ডিয়ার যে 85টা রামসার সাইট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো কি না এই সুন্দরবন রামসার সাইট। এর কথা প্রসঙ্গে বলে রাখি, যদিও এটা আমাদের দেবে না, যে পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আরেকটা আছে সুন্দরবন। তাহলে ইজিলি আমরা এখানে অ্যান্সার করে দিতে পারলাম। তাহলে আমাদের সালটা হয়ে গেল উত্তর 2019। হু হ্যাড বিন কল্ড অ্যাজ উত্তরপথনাথ বা উত্তরপথ সকলোত্তর পথনাথ বলাই যেতে পারে। এই উত্তরপথনাথ বলো বা সকলোত্তর পথনাথ বলো, কি হবে অ্যান্সার না অ্যান্সার হচ্ছে কি না ধর্মপাল আছে, চন্দ্রগুপ্ত টু আছে, হর্ষবর্ধন আছে, সমুদ্রগুপ্ত আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন। এই উত্তরপথনাথ বা সকলোত্তরপথনাথ বলেছিল চালুক্যরা সেকেন্ড পুলকেশীর যে পোয়েট রবি কীর্তি। কোথায় বলেছিল? আইহোল প্রশস্তিতে তিনি এই কথা বলেছিলেন। ভালো লোক ছিলেন। অতএব হর্ষবর্ধনের যে কোর্ট পোয়েট বাণভট্ট তার থেকে কিন্তু অনেক অনেক বেটার আমার যতদূর মনে হয়েছে। এবং শিলাদিত্য, হর্ষবর্ধনকে শিলাদিত্য বলেছিল কে না ইউএন সাং। কেন? হর্ষবর্ধনের সময় কে এসেছিল? ইউএন সাং এসেছিল। ফাইয়েন কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত টু এর সময় তো ফাইয়েন এসেছিল। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি না আমাদের উত্তরপথনাথ বা সকলোত্তরপথনাথ হর্ষবর্ধন হচ্ছে। হ্যাঁ, তাহলে আর আরেকটা হয় উত্তরপথস্বামী বা বিক্রমশীল দেব, বা আরেকটাকে আমরা বলতে পারি উত্তরপথস্বামী বিক্রমশীল দেব পরমেশ্বর পরম ভট্টকারক মহারাজা ধীরাজ ধর্মপাল। কেন না বিক্রমশিলা মহাবিহার কার তৈরি না অবশ্যই এটা ধর্মপালের তৈরি। তাহলে এখানকার কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে ধর্মপাল। মানে যদি বিক্রমশীল দেব হয়, কিন্তু অরিজিনাল এখানে যা প্রশ্ন সেই অনুযায়ী যদি আমরা অ্যান্সার করি সেটা কিন্তু হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন হবে অ্যান্সার। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ন্যাশনাল পার্কস? একদম ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাই? এটাও এমটিএসের প্রশ্ন। এবং ভারতের কোন রাজ্যে ন্যাশনাল পার্ক নেই? এটাও এমটিএসের প্রশ্ন। তাহলে আমরা কি করলাম যে ম্যাক্সিমামের এম, পার্কের পি, রাজ্যটার নাম কি হলো? এমপি, মধ্যপ্রদেশ। কতগুলো পার্ক আছে না মধ্যে এম লিখতে গিয়ে কটা লম্বা দাগ দিলাম? দুটো লম্বা দাগ দিলাম। তাহলে কি হলো? 11টা হলো। এটা যদি ম্যাক্সিমাম হয় এটা কি হবে? 0। তাহলে ভারতের কোন রাজ্যে কোনো ন্যাশনাল পার্ক নেই? তাহলে পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই। পি = 0। পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই, এটা আমাদের একদম কনফার্ম ড্যাম শিওর। মধ্যপ্রদেশে কটা? 11টা। 11তম কি? কুনোতে কী আছে? আফ্রিকান চিতা। সেকেন্ড আফ্রিকান চিতার রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় না গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। কুনোতে কী আসবার কথা ছিল? গির থেকে এশিয়াটিক লায়ন। এলো না কেন? কেন্দ্রীয় সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি মেলেনি, তাই আসেনি। একসময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আসবে। কোথা থেকে আফ্রিকান চিতা এনেছিলাম? নামিবিয়া, সাউথ আফ্রিকা থেকে এনেছিলাম। আবার কোথা থেকে আনছি? নামিবিয়া, সাউথ আফ্রিকা থেকে। চিতা কবে ভারত থেকে বিলুপ্ত হয়? 1952-তে চিতা ভারত থেকে বিলুপ্ত হয়। এই সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু
MTS এর একদম কমন কোশ্চেন এবং আসবে কিন্তু। তাহলে এবার আমাদের সর্বাধিক এটা একটু কোশ্চেন হয়েছে, মান্ডা প্ল্যান্ট ফসিল ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে কেন্দ্রে অবস্থিত? হ্যাঁ, এটা একটু সর্বাধিক উদ্যান রয়েছে, এটা কোশ্চেন নাম্বার কিন্তু একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে তোমার এটা 22, এটা হবে 23 নম্বর কোশ্চেন। হ্যাঁ, একটু এটা হচ্ছে 23 নম্বর, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 23। এটা আমাদের অতিরিক্ত কোশ্চেন হচ্ছে, কোনো অসুবিধা নেই। মান্ডা প্ল্যান্ট ফসিল ন্যাশনাল পার্ক, তাহলে মান্ডার এম প্ল্যান্টের পি, রাজ্যটার নাম কি হবে? MP। তাহলে মান্ডা প্ল্যান্ট ফসিল ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? না, মান্ডা প্ল্যান্ট ফসিল ন্যাশনাল পার্ক ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। মান্ডার এম প্ল্যান্টের পি, তাহলে হলো MP, সেটা হলো কোথায়? না, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং সবচেয়ে ছোট, হেমিস যেমন সবচেয়ে বড়, হেমিস যেমন বড় এবং সবচেয়ে উঁচুতে, মান্ডা প্ল্যান্ট ফসিল হচ্ছে সবচেয়ে ছোট এবং কোথায়? না MP। হেমিস কোথায়? না হেমিস লাদাখ। তা লাদাখে কী আছে? না স্নো লেপার্ড আছে। তাহলে লাদাখের ইউনিয়ন টেরিটোরিয়াল অ্যানিম্যাল কি? না স্নো লেপার্ড। হেমিস কিসের জন্য বিখ্যাত? হেমিস স্নো লেপার্ডের জন্য বিখ্যাত, আমরা ইজিলি বলতে পারি। আরেকটা কথা বলে দিই, ছত্তিশগড়ে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ভারতের নতুন টাইগার রিজার্ভ। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় আছে? ছত্তিশগড়ে। আর সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় আছে? MP। সঞ্জয় গান্ধী কোথায় আছে? না, সঞ্জয় গান্ধী রয়েছে কোথায়? না, সঞ্জয় গান্ধী অবশ্যই রয়েছে বড়িভিলি, মুম্বাইতে অবস্থিত। দ্য ইউনিভার্সিটি অফ দ্য নালন্দা ওয়াজ সেট আপ বাই হুইচ গুপ্তা রুলার? নালন্দা তো কুমারগুপ্ত সময় 1-এর সময় এটা তৈরি, নালন্দা কুমারগুপ্ত 1-এর ক্ষেত্রে নালন্দা তৈরি হয়। কিন্তু সবচেয়ে বেশি ফ্লারিশ করে নালন্দা কার সময়? না, হর্ষবর্ধনের সময়। নালন্দা কি? নালন্দা একটা মহাবিহার। মহাবিহার মানে কি? এখানে পড়ানো হতো, তাই না? আবার আমরা যদি দেখি যে ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছেন, এখানেও তো বাবা পড়ানো হতো, তাই না? তাহলে এই দুটো জায়গা দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো নালন্দা কুমারগুপ্ত 1। আর যদি বলে ধর্মপাল, তাহলে কি হবে? বিক্রমশিলা মহাবিহার। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার, এখানে হচ্ছে অ্যান্সার মহাবিহার। 25 নম্বর কোশ্চেন আমরা যাব। নেম দ্য ফেমাস পেন্টার অফ ইন্ডিয়া হু পেন্টেড দ্য ফেমাস পেন্টিং মাদার ইন্ডিয়া? M.F. হুসেন, অমৃতা শেরগিল, অবনীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড বোথ A and B। আমরা অ্যান্সার করব বোথ A and B। কেন আমি তোমাকে বলে দিই। তাহলে মাদার ইন্ডিয়ার ফার্স্ট লেটার M, লাস্ট লেটার A। তাহলে M দিয়ে কার নাম শুরু হচ্ছে? M.F. হুসেন। আর A দিয়ে কার নাম শুরু হচ্ছে? অমৃতা শেরগিল। তাহলে এই দুজনেরই মাদার ইন্ডিয়া রয়েছে। তোমাদের এতে বলি, ভারত মাতা আর মাদার ইন্ডিয়া এটা কিন্তু দুটো আলাদা ছবি, আলাদা পেন্টিং। আমার নাম রাজীব দাস, আমি বাংলায়ও রাজীব দাস, হিন্দিতেও রাজীব দাস, ইংলিশেও রাজীব দাস। তার আমার কোনো ইংলিশ ভার্সন নেই, বেঙ্গলি ভার্সন নেই, বা হিন্দি ভার্সন কিন্তু নেই। আমি সর্বত্রই রাজীব দাস। সেই রকম ভারত মাতা যেখানেই যাক, অবনীন্দ্রনাথ ঠাকুর, এটাই হবে অ্যান্সার। আর যদি মাদার ইন্ডিয়া হয় তাহলে কি হবে? অমৃতা শেরগিল এবং M.F. হুসেন। M.F. হুসেনকে আমরা কি বলবো? পিকাসো অফ ইন্ডিয়া। M.F. হুসেনের আঁকা সতী সিরিজ, সাবিত্রী সিরিজ, সরস্বতী সিরিজ, তাই না? অমৃতা শেরগিল হাঙ্গেরিয়ান জিপসিকাল, অমৃতা শেরগিলের আঁকা। তাহলে আবার গণেশ জননী দুজনেরই আছে, যামিনী রয়ও আছে, আবার গণেশ জননী অবনীন্দ্রনাথেরও রয়েছে। তবে বেশি প্রেফারেন্স দিতে হয় গণেশ জননী, যে এ আছে অর্থাৎ যামিনী রয়কে দিতে হয় বেশি প্রেফারেন্স। ঠিক আছে, বোঝা গেল? এবং M.F. হুসেনকে আমরা কি বলি? না, M.F. হুসেনকে আমরা বলি পিকাসো অফ ইন্ডিয়া।
কিন্তু সত্যি বিকাশ অফ ইন্ডিয়াকে ভারত সরকার যোগ্য সম্মান দিতে পারেনি। আজকে যে দল কেন্দ্রে ক্ষমতাসীন তারা এই তিনি সতী সিরিজ, সাবিত্রী সিরিজ, সরস্বতী সিরিজ এগিয়েছিলেন বলে কি হলো না, তাকে ভারত থেকে বার করে দেওয়া হলো। যে কি, যে একজন মুসলিম হয়ে যে হিন্দুর ছবি আঁকছেন, কিন্তু এরা একবারও মনে করলো না যে পেন্টার, শিল্পী, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো জাতি নেই, তারা একদম নির্বিশেষে মানে একমাত্র তারা নাগরিক সমাজের তারা কারিগর, মানুষ তৈরি করার কাণ্ডারি হিসাবেই তারা পরিচিত হয়। তাহলে আমাদের এখানে যেটা আমাদের অ্যান্সার হলো সেটা হচ্ছে এম.এফ. হুসেন। আমি যে ফ্যাক্টটা, ঘটনাটা বললাম, এটাও কিন্তু প্রশ্নে দেয়। লাস্ট জীবনে তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মারা গেলেন কোথায়? না, লন্ডনে তিনি মারা গেলেন। তাহলে আজকে আমরা এমটিএস স্পেশাল এসএসসি ক্লাসগুলো করলাম, অনেক এক্সট্রা ইনফরমেশনগুলো জানলাম। এমটিএস অলরেডি তোমাদের দরজায় কড়া নাড়ছে। আর তোমরা যেভাবে রেডি হয়েছো, আমি তো রাইস্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলেও ক্লাস নিই, আবার এসএসসি এডুতেও ক্লাস নিই। আমি তোমাদের সঙ্গে একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকি। তোমাদের এনি প্রবলেম আমাকে বলবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দেব। যেখানে আটকাচ্ছে সেখানটাকে ক্লিয়ার করব। সব সময় আমি তোমাদের পাশে আছি। রাইস্মার্ট এবং রাইস এডু এসএসসি সব সময় তোমাদের পাশে আসে। তাহলে তোমাদের একমাত্র কাজই হবে যে মন দিয়ে পড়া, মন দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করা, পরীক্ষার ক্ষেত্রে চাকরিটা পাওয়া। কেন জীবনে এত কষ্ট করা, কেন চাকরিটা পাওয়ার জন্য, দাঁড়ানোর জন্য, একটা প্রাইভেট ফার্ম থেকে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাওয়ার জন্য তাহলে এত পরিশ্রম? এই পরিশ্রম কিন্তু বিফলে যাবে না। ভালো থেকো, মন দিয়ে ক্লাস করতে থাকো এবং এমটিএস একদম ধীরে সুস্থে পরীক্ষা দেবে। কোনো হুটোবাটির কিছু নেই এবং মন দিয়ে পড়বে এবং কনসাসলি অ্যান্সার করবে। তাহলে ভালো থেকো, আজকে রাখলাম।